দেখো, ওড টু অটাম, ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আনের থেকে একটু আলাদা। আমি ওড টু সাইকো পড়েছি, তার থেকেও আলাদা এটা। উম, এখানে যেভাবে ব্যাপারটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং যে সাইকোলজিতে লেখা হয়েছে, সেটা কিন্তু একটু অন্যরকম। মানে এই জায়গাটা একটু ধরতে হবে যে একটু পার্থক্য আছে ওড হলেও, সেটা একটু বুঝতে হবে। ওগুলো অনেকটা ইনক্লুসিভ, আর এটা অনেকটা ডেসক্রিপটিভ। হ্যাঁ, হয়তো সেনজুয়াসনেস ব্যাপারটা একই রকমই আছে, কিন্তু উম, অনেক সাটেল ডিফারেন্স কিছু আছে, সেটা বুঝেই আমরা এটা পড়বো। Season of mists and mellow fruitfulness, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatched eaves run. এটা তুমি হচ্ছ শরৎ, তুমি হচ্ছ যে একটু মিস্ট, মানে হয়তো কুয়াশা ধোঁয়াশা এই সময়ের একটু সিজন হলেও, মানে যে সময় ফল পেকে ওঠে সেই সময়ের তুমি সিজন। ম্যাচিউরিং সান মানে সূর্যের তুমি খুব বন্ধু, যে ফল বা শস্য এগুলোকে একটু পাকিয়ে তোলে। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস। আচ্ছা, ঠিক আছে। এই সিজনটা, এই ঋতুটা সূর্যের সঙ্গে একটা একটা আলোচনা করে একটা যুক্ত হয়ে, মানে ফল পাকানোতে সাহায্য করছে আর কি, বা তুমি করছো আর কি। এবং আঙ্গুর লতার কথা বলা হয়েছে, যেগুলো কটেজের ছাউনির ধারগুলোতে রান করে, লতিয়ে থাকে। টু বেন্ড উইথ অ্যাপেলস অ্যান্ড মস্ট কটেজ ট্রিজ অ্যান্ড ফিল অল ফ্রুটস উইথ রাইপনেস টু দি কোর। এবং অ্যাপেল গাছ, আপেল গাছের গাছগুলি আর কি মানে ঝুলে যায় মানে ভারীতে। অ্যান্ড মোস্ট কটেজ ট্রিজ, এবং কুটিরের যে গাছগুলি হয় সেগুলোতে একটু শ্যামলা ধরে। অ্যান্ড ফিল অল ফ্রুটস উইথ, প্রত্যেকটা ফলকে পাকিয়ে তোলে একদম ভিতর পর্যন্ত। টু সোয়েল দ্য গার্ড, গড মানে এখানে লাউ জাতীয় যে ফল, এই সবজি, সে বলা হচ্ছে সোয়েল দ্য গড অ্যান্ড প্লাম দি হ্যাজেল সেল। তারপরে হ্যাজেল নাটের মধ্যে যে হেজেলনাট যে সেলটা দিয়ে ঘেরা থাকে সেটাকে ফুলিয়ে দিল উইথ সুইট কার্নেল, ভিতরে সুন্দর শ্বাস। টু সেট বার্ডিং মোর অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, এবং আরও কিছু নতুন ফুল সে সময় ফোটে, যেগুলো পরের সময়ের জন্য, এবং মৌমাছিরা যাতে সেখান থেকে মধু খেতে পারে। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ অ্যান্ড ফর সামার হ্যাজ ওভারব্রিম দেয়ার ক্ল্যামি সেলস। যতক্ষণ পর্যন্ত না তারা বুঝতে পারে যে এখনও সামার এখনও শেষ হয়নি। এবং সামারের যে তাদের সেলগুলো, মানে চাকগুলো, মধুর চাকগুলো যেগুলো মানে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেগুলো যেন আরও পরিপূর্ণই হয়ে আছে বা হয়ে থাকে, তারা যেন সেটা বুঝতে না পারে। এটাই তুমি তুমি এভাবেই তোমার সিজন, তুমি তোমার ক্যারেক্টার এরকমই আর কি। পরের স্টেঞ্জাতে আমরা চলে যাচ্ছি। হু হ্যাজ নট সিন দি অফেন অ্যামিড ইউর স্টোর। তোমার স্টোর মানে এখানে গোলা জাতীয় জায়গা, যেখানে শস্য রাখা থাকে, কে তোমাকে দেখেনি যে তুমি তোমার তোমার স্টোরের মধ্যে। এখানে শরৎকে পার্সনিফাই করা হয়েছে, এবং তার নিজস্ব যে একটা স্টোর আছে, সেই স্টোরেই তোমাকে তাকে সামটাইম হুএভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড ইউ সিটিং কেয়ারলেস অন এ গ্যালারি ফ্লোর। তোমাকে তো যে দেখা গেল কেউ তোমার পাশ দিয়ে যাচ্ছে বা কেউ অন্য জায়গায় যাচ্ছে, তখন তোমাকে তো দেখতেই পাবে শস্য খেতে। দ্য হেয়ার সফট লিফটেড তোমার উইনিং উইন্ড, তোমার চুল খুব উড়ছে, তোমার চুল উড়ছে, সুন্দর ঢেউ খেলানো অবস্থায় রয়েছে। উইথ দ্য উইনিং উইন্ড মানে, এবং যে যে বাতাস মানে
শস্য থেকে তুষকে আলাদা করে সেই বাতাস, এখানে একটা সিনকে কল্পনা করা হয়েছে যে শস্য ঝরানো হচ্ছে এবং তুষকে আলাদা করা হচ্ছে এ থেকে, এবং সেই দৃশ্যটা দেখে মনে হচ্ছে চুল আর কি, মানে খোলা চুলের মতন। অর অনে হাফ রিপ ফারো সাউন্ড স্লিপ। হ্যাঁ, অরে ঠিক আছে। এবং যেখানে সব জায়গায় যেখানে এখনো পর্যন্ত হাল দেওয়া হয়নি, হাফ রিপ্ট কিছুটা বাকি আছে, সেরকম জায়গাতে সাউন্ড স্লিপ কে খুব দারুণভাবে ঘুমাচ্ছে। ড্রাউজড উইথ ফিউম অফ পপিজ। এই যে পোস্তদানার যে চাষ হয়, তার যে তার খোলা থেকে যে আফিম তৈরি হয়, তার যে গন্ধ, তার গন্ধতে আর কি মানে সে একটু ঝিমিয়ে গেছে। হোয়াইল দ্য হুক স্পেয়ার দ্য নেক্সট সোয়াদ। যখন কি তোমার কাস্তে বা তোমার যে কাটারি বা তোমার যেটা দিয়ে তুমি শস্য কাটো, সেগুলো এখনো পর্যন্ত কিছুটা বাকি আছে, এবং তার এই গাছগুলির মধ্যে যে ফুলগুলো লেগে রয়েছে বা যেগুলো থেকে আর কি পরবর্তী ক্ষেত্রে শস্য তৈরি হবে, বা যে পরবর্তী ক্ষেত্রে যেগুলো থেকে আর কি আফিম তৈরি হবে, বা আরও অন্য কিছু জিনিস তৈরি হবে, সেগুলো এখনো ঠিক সেরকম জায়গাতেই লেগে আছে। যেহেতু কারণটা কি, সে একটা ইনকমপ্লিটনেস এখানে রয়েছে, যে একজন গন্ধতে বা একটা তার মানে তার মধ্যে সুগন্ধে, এবং কি হয়েছে, সে একটু নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং কিছুটা কাজ বাকি রয়েছে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার ইউ ডাজ কিপ স্টেডি দ্য লেডেন হেড অ্যাক্রস ব্রুক। এবং অনেক সময় যে শস্য গ্রহণকারী বা শস্যের শেষ যেটুকু পড়ে থাকে সেটুকু যারা বয়ে নিয়ে যায়, তাদের মতনই তুমি কি করছো, তুমি তুমি একটা ছোট নদী দিয়ে মাথায় সেই ধামার মতন সেই শস্য নিয়ে এগিয়ে এগিয়ে আসছো। সেইরকম জায়গায় তো তোমাকে দেখা যায়, সেরকম প্লেসে আর কি। অর বাই সিডার পেস উইথ পেশেন্ট লুক। অথবা সিডার প্রেস মানে যেখানে আপেলকে প্রেস করে আর কি একটা এক ধরনের ড্রিঙ্ক বানানো হয়, সেই সেই জায়গায় তোমাকে তুমি সেখানে দাঁড়িয়ে আছো, তুমি সেখানে পেশেন্ট লুক দিয়ে দাঁড়িয়ে মানে পেশেন্ট হয়ে তুমি সে তাকিয়ে তাকিয়ে দেখছো সেই ঘটনাটা। ইউ ওয়াচ ইজ লাস্ট উইজিং আওয়ার্স বাই আওয়ার্স। এবং সেই টপ টপ করে যে জলটা পড়ছে, টপ টপ করে যে রসটা পড়ছে, সেটা তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো। এইভাবে এই প্যারায় অটামকে একটা একটা মানুষের আকৃতি দেওয়া হয়েছে, বা কেউ মহিলার আকৃতিও বলতে পারে দিয়েছে, এবং সে আর কি ওইভাবে এখানে সেকেন্ড স্টেজে তাকে প্রেজেন্ট করা হয়েছে, তার উপস্থিতিকে প্রেজেন্ট করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কি, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দ্য। ঠিক আছে, এখানে আমরা একটু থামবো। এখানে একটু কি বলবো, যে এখানে অটামকে নিয়ে লেখাটার কারণ হচ্ছে এটাই, যে মোটামুটি আমরা অল ওভার ওয়ার্ল্ডে স্প্রিংকে সেলিব্রেট করি, বসন্তকে দারুণভাবে সেলিব্রেট করা হয়, বিভিন্ন কবিতাতেও করা হয়েছে, এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে তো সামারকেও সেলিব্রেট করা হয়। সেই হিসেবে শরৎ একটু বাদ পড়ে যায়। শরৎ যদিও খুব সুন্দর, ওইসব জায়গাতে খারাপ না, তবুও তখন এখানে সিন বলে হচ্ছে, ঠিক আছে স্প্রিং কথা ভেবে আর কি তুমি কী করবে, থিঙ্ক নট অফ দেম, ইউ হ্যাভ ইউর মিউজিক টু। হোয়াইল বার্ড ক্লাউডস ব্লুম দিস সফট ডাইং ডে। যখন আকাশের মেঘ যেগুলো ছাড়া মেঘ, যেগুলো আস্তে আস্তে সরে সরে যাচ্ছে, বা আলোতে একটু চকচকও করছে, কিন্তু কোন সময়ের আলোতে, যে সময়ে আর কি আস্তে আস্তে দিন শেষ হয়ে যাচ্ছে। টাচ দি স্টেবল প্লেন্স উইথ রোজি হিউ। এবং স্টেবল কথাটার সঙ্গে আমরা তো খুব পরিচিত, আমরা ভারতীয়রা তো প্রচণ্ড পরিমাণে পরিচিত। যে যখন ধান কাটা হয় তখন যে অংশটা পড়ে থাকে, সেই অংশটাকে আমরা স্টেবল বলি, এবং সেটার কীভাবে নষ্ট করা হবে, পোড়ানো হবে না কাটা হবে, সেই নিয়ে একটা গল্প আমাদের ইন্ডিয়াতে চলেই। অ্যান্ড টাচ দি স্টেবল প্লেন্স উইথ রোজি হিউ। এবং সেই কাটা শেষ অংশটার উপরে আর যে আলোটা পড়ছে, তাতে একটা লালচে ভাব আসছে আর কি। দেন ইন এ ওয়েলফুল চয়ের স্মল ন্যাটস মোন অ্যামং দি রিভার শ্যালোজ বর্নে অ্যালফট। আচ্ছা, তারপরে একটা খুব মনফুল একটা আওয়াজে ছোট ছোট যে পোকা হয়, তারা আর কি মানে আওয়াজ করছে, চয়ের করছে, মানে ঝিঝি ঝিঝি টাইপের আওয়াজ করছে। অ্যামং দি রিভার শ্যালোজ, সেরকম
ওই ওই ধরনের অগভীর যে নদীগুলো আছে তার আশপাশে বর্ণে অ্যালফট অর সিঙ্কিং অ্যাজ দি লাইট উইন্ড লিভস ও ডাইস। যখনই হালকা বাতাস কখনো উপরে উঠছে তাদের সঙ্গে ওই পোকাগুলো উপরে উঠছে, যখন বাতাস হালকা হচ্ছে তখন নিচে নামছে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিট ফ্রম হিলি বোর্ন। মানে এবং একটা ল্যাম্প ল্যাম্প তো ওখানে চাষ করা হয় ওর সব জায়গাতে, ভেড়া জাতীয় পশু। তো সে তার একটা আওয়াজ আমরা একটা হিল থেকে পাচ্ছি, একটা হিলি এলাকা থেকে, যেখানে আর কি ছোটো কোনো নদী আছে, সেই জায়গা থেকে হেজ ক্রিকেট সিং এবং ঘাসপালার মধ্যে থেকে যে ঝিঁঝি পোকার ডাক সেটা শুনতে পাচ্ছি। নাও উইথ ট্রিপল সফট দি and now with treble soft the red breast whistle from the garden crop। আচ্ছা, এখানে যেহেতু একটা কোলন আছে তাই আমরা ভাবতে পারি যে এটা পরের লাইনের সঙ্গে যুক্ত। অ্যান্ড নাও উইথ ট্রেবল সফট দি রেড ব্রেস্ট হুইসেল ফ্রম এ গার্ডেন ক্রপ। আওয়াজ করছে জোরে রেড ব্রেস্ট, কিন্তু হুইসেলের মতো, কিন্তু খুব নরম, সেটা শুনতে ভালোই লাগছে। ফ্রম এ গার্ডেন ক্রপ মানে বাগানের আশপাশের যে জায়গা সেই জায়গাগুলো থেকে। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই। এবং যারা চড়ুই পাখির মতন ওখানে ধরে কিছু পাখি আছে ওই একই প্রজাতির, তারা এক জায়গায় জড়ো হয়ে আওয়াজ করছে আকাশের মধ্যে। এই গোটা ওটার মধ্যে অটামকে সেলিব্রেট করা হয়েছে। এবং যতটা সিম্পলি আমি কবিতাটা পড়লাম অতটা সিম্পল নয়। এগুলোর মধ্যে যে সেনজুয়াসনেসগুলো রয়েছে, যে ফিলিংসগুলো রয়েছে, যে সিনগুলোকে আর কি খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং অল ওভার ওয়ার্ল্ডে এই কবিতাটাকে খুব গুরুত্বপূর্ণ কবিতা হিসেবেই দেখা হয়। যদিও ওডে নাইটিঙ্গেল, ওডনে গ্র্যাসিয়ান রয়েছে, তবুও মানে ন্যাচারাল পোয়েম হিসেবে, মানে নেচার কবিতা হিসাবে এটাকে আমরা খুব ভালো পজিশনেই রাখতে পারি। ঠিক আছে, আজকে এতটাই থাক। আর আমি এই কবিতাটার উপরে একটা অ্যানালিসিস ভাবছি আনবো, কারণ আমি মানে ইংরেজিতে যে অ্যানালিসিসগুলো হয় সেগুলো সেগুলো একটু লিখে সেটা রিড করবো আর কি। তাহলে হয়তো মানে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা বুঝতে পারা যাবে, আর যে আরও কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী ধরনের ডিফারেন্স বাকি কবিতাগুলোর থেকে এটা রয়েছে সেটা আমরা জানতে পারবো। আজকে এতটা থাক। আর যারা দেখছো শুনছো, এবং আমি তো খুব সাধারণভাবে পড়াচ্ছি, আমি অতটা লাইন বাই লাইন অ্যানালিসিস করছি না, কারণ হয়তো আরও অনেকে যারা পড়াচ্ছি তাদের দেখবে, ফলো করবে, নিজেও বই পড়বে। আমার পড়াটা আমার মতন, পড়ানোটা আমার মতনই হবে। এবং তাই আমি খুব বেশি রিকোয়েস্ট করতে পারছি না সাবস্ক্রিপশনের জন্য, তবুও যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।